শিল্প, ব্যবসা, বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে সানমুন টেইলার্স, আমিন জুয়েলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস তিথি। বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানে বুনন অ্যান্ড টেক্সটাইল পর্বে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি বস্ত্রশিল্প সম্পর্কিত সবকিছুই। আমাদের এবারের বিষয় বুটেক্স। দক্ষিণ এশিয়ার খ্যাতনামা রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত দেশের একমাত্র সরকারি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, যা সংক্ষেপে বুটেক্স নামে পরিচিত। এটি টেক্সটাইল প্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। বুটেক্স প্রতি বছর গড়ে তুলছে দক্ষ টেক্সটাইল কারিগরদের, যাদের হাত ধরে বাংলাদেশের পোশাক শিল্প বহির্বিশ্বে নিজের স্বকীয়তা, স্বীয় শক্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং তার ক্রমবিকাশের লক্ষ্যকে সামনে রেখে বুটেক্স বর্তমানে 3টি অনুষদের অধীনে 10টি বিষয়ের উপর বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে, যা 8 সেমিস্টারে। এখানে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শ্রেণীকক্ষ, আধুনিক টেক্সটাইল প্রকৌশলী শিক্ষা বই সমৃদ্ধ লাইব্রেরি, গ্রুপ স্টাডির জন্য টিএসসি, রয়েছে কম্পিউটার ল্যাব এবং ভার্চুয়াল ক্লাসরুম। শিক্ষার্থীদের আবাসনের জন্য 4টি আবাসিক হল রয়েছে। ছেলেদের জন্য রয়েছে 3টি হল এবং মেয়েদের জন্য 1টি। সুবহান আলী হল নামে নতুন আরও একটি হল তৈরির পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে টেক্সটাইল একটি প্রথম ও দ্রুত বর্ধনশীল খাত এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কাঠামোর মেরুদণ্ড। আর অর্থনৈতিক কাঠামোর এই মেরুদণ্ডকে শক্ত রাখতে, উন্নয়নের চাকা সচল রাখতে সকল প্রতিকূলতা উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত সবাই। বাংলাদেশ যদি 2041 সালের মতো উন্নত দেশ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নতুন নতুন কী ধরনের ডিগ্রি চালু হওয়া দরকার, কোন ধরনের স্কিল দরকার ছাত্রছাত্রীদের, আমাদের যে কম্পিউটারে যারা আছে তারা কোন জায়গাগুলোতে ফোকাস করছে, যেমন ফ্যাশন ডিজাইন, যেমন হচ্ছে মেশিন, যেমন হচ্ছে ডাইজ অ্যান্ড কেমিক্যাল, হাই ভ্যালু আইটেমগুলো, সেইখানে আসলে হচ্ছে পলিসি মেকিংও যেমন জায়গা করে নিতে পারে হচ্ছে বুটেক্স। আবার একই সাথে হচ্ছে বুটেক্স হচ্ছে তার গ্র্যাজুয়েটদেরকে হচ্ছে যে স্কিল করে ইন্ডাস্ট্রিকে আসলে হচ্ছে যে সাপোর্ট দিতে পারে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ সামনে আসলে আরও দিন দিন কর্মক্ষেত্র বাড়বে, আরও ডাইভার্সিফাইড হবে। বিজনেসের ক্ষেত্রে চিন্তা করেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে আসলে টেক্সটাইলকেই এখন আসলে বাংলাদেশের ক্ষেত্রে অ্যাটলিস্ট বোঝানো হয়। ফ্যাশন পুরোটাই হচ্ছে ডিক্টেট করে, মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু টেক্সটাইল এবং আরএমজি ফ্যাশন ইন্ডাস্ট্রি গ্লোবালি কিন্তু $3 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। আমরা এক্সপোর্ট করি হচ্ছে মাত্র হচ্ছে $30 বিলিয়ন। আমি যদি আমাদের ওয়ার্ল্ড মার্কেটের শেয়ার হচ্ছে 6%, চায়নার শেয়ার হচ্ছে অ্যারাউন্ড 35-40%। আমি যদি আরও 1-2% বেশি করে নিতে পারি, আপনি চিন্তা করে দেখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আসলে চাহিদাগুলো কোন জায়গায় পারবে। এখন আমাদের তাহলে প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হচ্ছে এই টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যেন ভবিষ্যৎমুখী হয়, লিডারশিপ হয়, আর হচ্ছে তাদের সফট স্কিল বাড়াতে হবে। বর্তমান সময়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আধুনিক মানের টেক্সটাইল ইঞ্জিনিয়ার গড়ে তুলে বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রগতিতে অসামান্য ভূমিকা রাখছে। অর্থনীতিতেও এর ভূমিকা আপনারা জানেন। বস্ত্র খাতের ভূমিকা মানে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। যখন কলেজ ছিল তখন তার ভূমিকা ছিল, এবং যারা আজকে লিডিং পয়েন্টে আছেন টেক্সটাইল ইঞ্জিনিয়াররা, তারা ম্যাক্সিমামই এখান কলেজ থাকা অবস্থায় তারা এখান থেকে গেছে। এই হলো অবস্থা। আর এখন আমাদের আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে ওই লেভেলের ছেলেরা আমাদের এখানে আসে যারা ঠিক বুয়েট, রুয়েট, কুয়েট মেডিকেলে এই লেভেলে, আমাদের আমল থেকেও আমারই এক ফ্রেন্ড আছে যে মেডিকেল থেকে, রাজশাহী মেডিকেল থেকে এখানে আসছিল। যার জন্য আজকে কিন্তু বস্ত্র খাত আজকে বাংলাদেশে এই সমস্ত মেধাবী যারা ছাত্রছাত্রী যারা ছিল তাদের মাধ্যমেই কিন্তু আজকে বস্ত্র খাত এই পর্যায়ে গেছে। আমরা যে পড়াচ্ছি, এই পড়াটা আসলে কোন লেভেলের, কোন স্ট্যাটাসের, আসলে আমরা যে তাদের কথা বলি, আমরা যে বলি এশিয়ার মধ্যে আমরা একটা নামকরা ইউনিভার্সিটি বা আমরা এরকমভাবে আমাদের শিক্ষার মান এত, এটা ঠিকই অনেক আগের থেকে। আমাদের যে প্রথম ভিসি ছিলেন ডক্টর নিতাইচন্দ্র সূত্রধর, উনি কিন্তু এমএস ছাড়াই কিন্তু সরাসরি পিএইচডিতে এনরোলমেন্ট হয়েছেন লিডস ইউনিভার্সিটির মতো জায়গায়, যেখানে ইউরোপের যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আমরা জানি এশিয়ান কোনো ডিগ্রিকে যারা কিন্তু অ্যালাউ করে না, একমাত্র দিল্লি আইআইটি এখন কিছু করতেছে। জাপানের ডিগ্রিকে এখনও পর্যন্ত তারা কিন্তু অ্যালাউ করে না। আমাদের এখানকার এডুকেশনাল কোয়ালিটি কিন্তু ওই লেভেলের। আমরা মাস্টার্স না করেও আমাদের পিএইচডিতে এই সমস্ত ইউনিভার্সিটিতে, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, লিডস ইউনিভার্সিটি, এইগুলাতে এই সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে যা টেক্সটাইলে নাম্বার 1
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, অর্থ কমিটি, একাডেমিক কাউন্সিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক পরিষদ, সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে সঙ্গে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামো সুবিধা আন্তর্জাতিক মান প্রদান করা হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মানে বিশাল একটা জনগোষ্ঠীকে এমপ্লয়মেন্টের একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে। বিশেষ করে যে অ্যাপারেল যে সেক্টরটা, রেডিমেড গার্মেন্টস সেক্টরটা, এই রেডিমেড গার্মেন্টস সেক্টরটাতে যাদের চাকরির ব্যবস্থা করেছে এদের বেশিরভাগই হচ্ছে মহিলা। এদেরও 80% মতো মহিলা এই গার্মেন্টস সেক্টরেই প্রোভাইড হয়েছে, এবং যারা গার্মেন্টস সেক্টরে এই মহিলা যারা প্রোভাইড হয়েছে তাদের আসলে ভালো কোনো কিন্তু জব করার খুব একটা সুযোগ ছিল না, কিন্তু এই গার্মেন্টস সেক্টরের কারণেই কিন্তু তারা আজকে এই চাকরির সুযোগ পেয়েছে, ভালো আর্ন করছে, তাদের পরিবারে তারা সমৃদ্ধি আনছে। তো আমরা সবাই জানি যে যে কর্মক্ষেত্রে কিন্তু যে নারীদের যে সুযোগ সৃষ্টি করা, এই ক্ষেত্রে কিন্তু এই অ্যাপারেল সেক্টরেই এই একটা উল্লেখযোগ্য একটা অবদান রাখছে, এবং শিল্পপতিরই এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে, এবং তাদের এই কার্যক্রমে সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকে পলিসিগত সকল ধরনের সাপোর্ট সরকার দিচ্ছে। শুধু তাই নয়, প্রযুক্তিগত সাপোর্ট যেটা অর্থাৎ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটাও কিন্তু সরকার প্রোভাইড করছে। আমাদের ছাত্রছাত্রীরাও জানতে চায় এই টেক্সটাইল সেক্টর সম্পর্কে, কারণ পুঁথিগত বিদ্যার বাইরে বাস্তবে কি হচ্ছে, প্র্যাকটিক্যাল ফিল্ডে কি হচ্ছে। কারণ ইন্ডাস্ট্রি যদি বাঁচে তাহলে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা বাঁচবে, আর ইন্ডাস্ট্রি যদি না বাঁচে তাহলে তো আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররাও বেকার হয়ে যাবে। তো যাতে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররাও চায় যে টেক্সটাইল সেক্টরে তারা অবদান রাখার জন্য, তো সেক্টরের প্রবলেম যদি আমরা ফিল্ড থেকে আমরা পাই তাহলে এগুলা নিয়ে আমাদের মানে চিন্তাভাবনাটা আরও হয়তো পজিটিভ দিকে এগোবে, যে কীভাবে আমরা এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমরা কিভাবে অবদান রাখতে পারি। আসলে সবাই মিলেই আমাদেরকে এই দেশটাকে গড়তে হবে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু টেক্সটাইল সেক্টর নয়, সব সেক্টরের প্রতি যার যার সেক্টরের এক্সপার্ট যারা আছে তারা তাদেরকে সেক্টরের উন্নয়নে কাজ করতে হবে। ঢাকা জেলার প্রাণকেন্দ্রে গুলশান জোন উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম এর মিট আপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গুলশান জোনের কোঅর্ডিনেটর ছিলেন জান্নাতুল ফেরদৌস তিথি ও নিকেতন জোনের কোঅর্ডিনেটর রাকিবা আহমদের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় নারী উদ্যোক্তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম এর সভাপতি নাসিমা আক্তার নিশা। এই উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উদ্যোক্তা প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম দেশে বিদেশে অনলাইন ভিত্তিক সব ধরনের দেশীয় পণ্য বিক্রয় করে থাকে। এই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যার সদস্য সংখ্যা প্রায় 12 লক্ষ। সকল উদ্যোক্তা তারা প্রত্যেকের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দেশে বিদেশে প্রচারণার মাধ্যমে ব্যবসা করে থাকে। বক্তারা বলেন, এই প্রতিষ্ঠানটি যে আরও এগিয়ে যেতে পারে সে ব্যাপারে আমরা সবসময় সহযোগিতা করে যাব। আসলে এখান থেকে অনেক কিছু শিখে আমরা উদ্যোক্তারা যারা ছোট থেকে আস্তে আস্তে শুরু করছি তারা কিন্তু এগিয়ে যেতে পারছি। এই নভেম্বর থেকে আমি উদ্যোগ নিয়েছি। 8 মাসে আমার 1 মাস সেল অফ ছিল, সেটা হচ্ছে মার্চ মাসে আমার কোনো সেল হয়নি, পুরো হোল 1 মান্থ আমার কোনো সেল হয়নি। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো সেল হচ্ছে। আর যেহেতু আমি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করি, সো আমার আসলে খুব সেন্সিটিভ ওয়েতে খুব নিট অ্যান্ড ক্লিনভাবে আমার কাজগুলো করতে হয়। সব থেকে শুরু করা হয়েছিল আমার পড়ালেখার ফাঁকে, যখন আমি অনার্সে পড়ি তখন শুরু করেছিলাম। তো একটা সময় বুঝলাম যে না, এটা শখ না, সব থেকে আমার এটা পেশা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এটাকে আমি পেশা হিসেবে নিয়ে নিব। তো আমি হচ্ছে হিজাব নিয়ে কাজটা শুরু করেছিলাম, যেহেতু আমি হিজাবি, তো হিজাব নিয়ে আমার কাজটা প্রথমে শুরু হয়েছিল। তো এখন হচ্ছে দেশীয় কাপড় আর হিজাব নিয়ে কাজ করছি। আমি যতটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালোই পাচ্ছি। আশা করছি সামনে আরও ভালো পাবো। ভালো ভালো কাজ দিতে পারলে নিশ্চয়ই মানে কাস্টমার বা আমার যে ক্লায়েন্ট ওরা খুব ভালোভাবে রেসপন্স করবে, এটা আমার বিশ্বাস। উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম এর উদ্যোগে নারী উদ্যোক্তাদের জন্য বছরব্যাপী মাস্টার ক্লাসের আয়োজন করা হয়। 26 জুন শনিবার গ্র্যান্ড ফিনালে এই সমাপ্তি ক্লাসের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AKM আব্দুল মোমেন।
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে গেস্ট অব অনার হিসেবে যোগদান করেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার সাদিয়া মুনা তাসনিম, ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী, শিক্ষামন্ত্রী দীপুমণি। এছাড়াও ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইউরোপের এনটিভির পরিচালক সাবরিনা হোসেন, সৌম্য বসু, তাসফিকুল খান, কবির সাকিব এবং উইয়ের সভাপতি নাসিমা আক্তার নিশা। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী উইয়ের নারী উদ্যোক্তাদের কাজের প্রশংসা করেন এবং নারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উইয়ের সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, গ্রামীণ এই সকল নারী উদ্যোক্তারা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি গত একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সেইখানে শুনেছি এই কোভিডের সময়ও আমাদের মহিলারা প্রায় 100 জন মহিলা আপনার লক্ষ টাকার উপরে ব্যবসা করেছেন ইন্টারনেটের থ্রুতে, আর অনেকেই 10 লক্ষ টাকার অধিক ব্যবসা করেছেন। এগুলো আমাদের গর্বের বিষয়। আমি এই পরে বক্তব্য দেওয়ার মূল কারণ আমি জানতে চাই, এই যে আমাদের হিরোইন যারা আমাদের একটা মডেল, তারা কিভাবে এই ব্যবসাটা করলেন যাতে অন্যরা অনুপ্রাণিত হয়। আর আমি আরো আনন্দিত যে আপনারা আজকে 10ম আপনার এই যে ট্রেনিংটা দিচ্ছেন। যে কোনোতেই আপনার পরিপক্কতা অর্জন করতে হলে অবশ্যই আপনার ট্রেনিং দরকার। আর ইতিমধ্যে শাকিব সাহেব বলেছেন যে কি কি সমস্যাগুলো ফেস করেন এবং সেই জন্য অবশ্যই ট্রেনিং এর খুব প্রয়োজন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইকোনমিক ডিপ্লোমেসি, মানে আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি একটা বড় অঙ্গ হচ্ছে যে আমাদের এক্সপোর্ট বাড়াবো এবং এক্সপোর্টের প্রোডাক্ট ডাইভার্সিটি, নতুন নতুন প্রোডাক্ট বিদেশে বিক্রি করতে চাই। আর এই ব্যাপারে যদি কোনো ধরনের সহায়তা থাকে, আমার সকল মিশন সেই জন্য প্রস্তুত থাকবে। Our office in 2009, Bangladesh didn't have a digital vision. In fact, none of the South Asian countries had. So she was the first South Asian leader, and being a woman, to declare a digital Bangladesh vision. And that has really, really transformed Bangladesh's economy. And if you look at the World Economic Forum's Women Gender Gap indexing rank of Bangladesh in 2009, we were nowhere near the top countries. প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিল্প, ব্যবসা, বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে সানমুন টেইলার্স, আমিন জুয়েলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি। কোথাও যাবে না, আমাদের সঙ্গেই থাকুন। Dhaka Resort at Kaliapur, Gazipur, 55 kilometers north from Dhaka. Combination of captivating natural beauty of Power God and modern amenities. Here, unique services for your enjoyment, luxurious hotel and cottage, beautiful picnic and sports zone, shooting zone, modern swimming pool, corporate day out, conference room, restaurant, event facilities, eco park and kids zone. Booking is on. Contact 01762 554444. Your home away from home. Dhaka Resort. প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। আপনারা দেখছেন শিল্প, ব্যবসা, বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে সানমুন টেইলার্স, আমিন জুয়েলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানের এই পর্যায়ে দেখবেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপর একটি বিশেষ প্রতিবেদন। সম্প্রতি ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড কর্তৃক সৌদি প্রবাসীদের হোটেল কোয়ারেন্টিন খরচ বাবদ বিশেষ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহীন। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম এনডিসি, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদুল হক ও বুয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড কর্তৃক সৌদি প্রবাসীদের হোটেল কোয়ারেন্টিন খরচ বাবদ 22 কর্মীর মনোনীত প্রতিনিধিকে 25,000 টাকার চেক বিতরণ করা হয়। এদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা, বৈদেশিক কর্মসংস্থানের ভূমিকাটাকে যদি আমরা এই পজিটিভ নেগেটিভটাকে যদি আমরা অক্ষুণ্ণ রাখি, তাহলে হয়তো আমরা
অনেক দূর যাব। আপনারা এগুলো জানেন যে আমরা ইতিমধ্যেই একটা কুইক রেসপন্স টিম করেছি, যারা যেখানে টিকিট রিইস্যুর বিষয় ছিল সেই টিকিট ইস্যু করা, হোটেল বুকিং করা, বিভিন্ন এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করা, আমাদের বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স তাদের সাথে কাজ করা, সেগুলো করে যাচ্ছেন। আমাদের প্রবাসবন্ধু কল সেন্টারকে আমরা আরও আধুনিক করতে চাচ্ছি। সামগ্রিক কার্যক্রম এই সেবা নিয়ে এবং আমরা সামনে আরও নতুন নতুন সেবার বিষয়ে ভাবব এবং আমাদের কর্মীদের এই কল্যাণের জন্য আরও নতুন করে কী করা যায় সে বিষয়গুলো আমরা ভাবছি এবং আগামীতে এগুলোর সেবার মান প্রসারিত হবে আমাদের। আমরা আপনাদেরকে অনুরোধ করব কি আপনারা আসেন, এগিয়ে আসেন, সমস্যা হলে আমাদেরকে বলেন, সমাধানও আমরা কিন্তু করে দেব। প্রথম থেকে আজ পর্যন্ত অনেক সমাধান অনেক শিথিল করা হয়েছে, অনেক পরিবর্তন করা হয়েছে যাতে আপনারা এই ব্যবস্থা নিতে পারেন। ট্রেনিংয়ের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিজি সাহেব কথা বলতে বলতে তারপর বলেন নাই, উনি অন্য লাইনে চলে গেলেন, বা ঠিকই আছে, ট্রেনিংয়ের কিন্তু আমাদের কোনো অভাব নাই। যারা ওখান থেকে ফেরত এসে বিনা ট্রেনিংয়ে আছেন ওদের জন্য আরপিএল সিস্টেম যেটা করা হয়েছে, ওনারা এখান থেকে সার্টিফিকেট নিয়ে নিলে আগামীতে যখন বিদেশে যাবেন ওনারা কিন্তু ওই সার্টিফাইড হিসাবে গেলে বেতন আগে যদি 10 টাকা থাকে তাহলে হয়তো গিয়ে 12 টাকা বা 14 টাকা হবে। মহিলাদের সমস্যা কিন্তু আরও একটু উন্নত ধরনের হয়, তো তাদের জন্য আমরা আলাদা মহিলাদের জন্য কুইক রেসপন্স টিম আমরা একটা এয়ারপোর্টে করতে যাচ্ছি। এটাও আশা করি অতি সত্বর আমরা ওটা করে নিতে পারবো। বাংলাদেশ ডিজিটাল প্রিন্টার্স ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব জসিমউদ্দিন সাহেবের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের সভাপতি জনাব জাফর আহমেদ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিজিটাল প্রিন্টার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক AKM আহমদুল্লাহ মতিন, সহ সভাপতি সাত্তার তালুকদার, আসাদুজ্জামান, সহ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেন্টু সহ সংগঠনের সদস্যবৃন্দ। সবাইকে নিয়ে, সবাই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এই প্রতিষ্ঠানটাকে কিভাবে আরও সুন্দরভাবে করা যায় এবং বাংলাদেশে কালারফুল করার জন্য আমাদের এই ব্যবসায়ীদের একটা বিরাট একটা ভূমিকা রয়ে গেছে। তাইওয়ান থেকে আমদানিকৃত নাম্বার 1 ব্র্যান্ড, আধুনিক ডিজাইন, সহজে ব্যবহারযোগ্য। এই মপটিতে সর্বোচ্চ শোষণ করে এমন মপ পেড দেওয়া আছে যা ফ্লোরের থাকা তরল নিমিষে চুষে নিয়ে ফ্লোর করে ঝকঝকে পরিষ্কার। 50 ইঞ্চি দীর্ঘ মপ হ্যান্ডেল যা পরিষ্কার করার সময় কোমর সোজা রেখে কাজ করার উপযোগী। অত্যন্ত মজবুত অ্যালুমিনিয়াম মপ হ্যান্ডেল যা সহজে ভাঙবে না। রেডিয়েন্ট বিজনেস নেটওয়ার্ক লিমিটেড বাংলাদেশের একটা সুনামধন্য বিজনেস প্রতিষ্ঠান। আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা তাইওয়ানের বিখ্যাত একটা কোম্পানি ফার্সেন্ট এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড, এদের খুব ফেমাস পণ্যগুলো বাংলাদেশে মার্কেটিং করছি। তো রেডিয়েন্ট বিজনেস নেটওয়ার্ক লিমিটেডের মূল ফিলোসফি হচ্ছে একটা কোয়ালিটি প্রোডাক্টস কনজিউমারের হাতে তুলে দেওয়া। তো সেই ফিলোসফি থেকে সেই উদ্দেশ্যই আমরা সামনের দিকে কাজ করে যাচ্ছি। একটা বেসিক জিনিস যেটা আমার অবজারভেশন কনজিউমার মার্কেটের থেকে আমি যে এক্সপেরিয়েন্সটা পেয়েছি, আমাদের দেশের ম্যাক্সিমাম ভোক্তা যারা পারচেজার তারা সবসময় চিন্তা করে একটা কোয়ালিটি পণ্য যাতে ওরা পায়। সেক্ষেত্রে অনেক সময়ই মূল্যটা খুব বেশি ম্যাটার করে না। তো সেই দিক থেকেই আমি দেখলাম যে প্রতিনিয়ত যেসব পণ্যগুলো আমাদের দেশে ইউজ হয় এগুলোর কোয়ালিটি পার্সপেক্টিভটা ভেরি ইম্পর্ট্যান্ট, আর সেফটিটা সবচেয়ে ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি বেসিক্যালি যেই প্রোডাক্টগুলো আমরা মার্কেটিং করছি সেটা হচ্ছে এয়ার ফ্রেশনার, ডিঅডোরাইজার, হ্যান্ড ওয়াশ, এই জাতীয় পণ্যগুলো। তো এগুলার সেফটিটা খুবই ইম্পর্ট্যান্ট। 2019 সালে, যেটি বৈশ্বিক মহামারীর আগে, কোভিড-19 আগে আমাদের রপ্তানি ছিল $34 বিলিয়ন। কোভিডের সময় আমাদের রপ্তানি কমে চলে আসে $28 বিলিয়ন, প্রায় 20% রপ্তানি হ্রাস পায়। তো এই অবস্থায় আমরা আশা করছি যে এখন বৈশ্বিক মহামারী অনেকটা কন্ট্রোল অবস্থায় চলে এসেছে সারা বিশ্বে, যে এই বিশ্বে আমরা রপ্তানি করি। যদিও আমরা কোভিডের মধ্যে আছি এবং আমাদের কিছুটা অনিশ্চয়তা রয়েছে, কিন্তু যেই মার্কেটটিতে আমরা রপ্তানি করি সেই মার্কেটটি সম্পূর্ণভাবে আবার
পুনরুদ্ধার হচ্ছে এবং তাদের দ্রুত পরিমাণ রপ্তানি বৃদ্ধি পাচ্ছে এবং আমরা প্রচুর পরিমাণ ক্রয়াদেশ পাচ্ছি। এই অবস্থায় আমরা মনে করছি যে আগামী বছর 2021-22 সালে আমরা হয়তো কিছুটা রিকভার করে হয়তো $34 বিলিয়ন 2019 সালে যেটি ছিল সেটি টাচ করতে পারবো না, কিন্তু আমরা হয়তো $30 বিলিয়ন আমরা রপ্তানি করতে সক্ষম হব। কিন্তু মার্কেটের কিন্তু যথেষ্ট পরিমাণ ডিমান্ড রয়েছে। এটি কিন্তু যে এই বছর যে আমরা রপ্তানিতে কিংবা আগামী 1 বছরে যে রপ্তানিতে আমরা $50 বিলিয়ন যেতে পারবো সেটি কিন্তু নয়। আমাদের প্রচুর পরিমাণ সহায়তা লাগবে, সরকারি সহায়তার প্রয়োজন হবে, সরকারি পলিসিগত সহায়তার প্রয়োজন, নীতিগত সহায়তার দরকার পড়বে। যেমন আমাদের পোর্ট ক্লিয়ারেন্স, কাস্টমস, ভ্যাট, এইগুলো ব্যাপারে আমরা কনস্ট্যান্টলি কথা বলছি, আমাদের বন্ড অথরিটির সাথে আমরা কথা বলছি। এইগুলোতে আমাদের কিছু পলিসিগত সাপোর্ট লাগবে। তাছাড়া আমাদের অর্থনৈতিক কিন্তু আমাদের উদ্যোক্তাদের একটি সাপোর্ট লাগবে। বৈশ্বিক মহামারীর কারণে, কোভিডের কারণে অনেকের কিন্তু অনেক ফোর্স লোন তৈরি হয়েছে। এই ফোর্স লোনগুলোকে কিন্তু রিস্ক্যাজুয়াল করতে হবে। এই ফোর্স লোনগুলোকে যদি ব্যাংক আর্থিক সহায়তা না দেয় এবং এটি যদি সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে, বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যদি কোনো সহায়তা না পায়, তাহলে এই প্রতিষ্ঠানগুলো যেগুলো বৈশ্বিক মহামারীর কারণে রপ্তানিতে কিছু তাদের দুর্যোগ নেমে এসেছিল, কিছু স্টক লট অর্ডার হয়ে গেছে, কিছু অর্ডার তারা রপ্তানি করতে পারে নাই, তাদের যে কিছু ফোর্স লোন হয়েছে, এখানে অর্থনৈতিক সহযোগিতা দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে সচল রাখতে হবে, যাতে এই প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে লোনগুলো শোধ করে নতুন রপ্তানিতে যেতে পারে। এছাড়া আপনারা জানেন আমরা কন্টিনিউয়াসলি বলে আসছি যে আমাদের পণ্যের ডাইভার্সিফিকেশন, বিভিন্ন ধরনের নতুন নতুন পণ্য আমাদের রপ্তানি করতে হবে। এই গার্মেন্টস সেক্টরেই আমরা কিন্তু সিনথেটিক প্রোডাক্টের দিকে আমাদের বেশি করে নজর দিতে হবে এবং সিনথেটিক প্রোডাক্টের জন্য আমাদের কিছু পলিসিগত সাপোর্ট দরকার, আমাদের কিছু নতুন ইনভেস্টমেন্টের দরকার, নতুন ইনভেস্টমেন্টকে ধরে নিয়ে আসতে হবে যাতে করে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যে পলিয়েস্টার তৈরির, যে পেট্রোলিয়াম বেস পলিয়েস্টার তৈরির যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, সেটি আমাদের জন্য কিছু বৈদেশিক যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে। আমাদের উদ্যোক্তারাও নতুন ইনভেস্ট করতে পারে, কিন্তু এটির জন্য যে বাংলাদেশ ব্যাংকের যে একটি অর্থনৈতিক এবং ওভারঅল গভর্নমেন্টের যে একটি পলিসি প্রয়োজন, যে কিভাবে আমরা নতুনভাবে ইনভেস্ট করে গার্মেন্টস সেক্টরকে ইনভেস্ট করে এটিকে 30 থেকে 50 বিলিয়ন ডলারে আবার নিয়ে যেতে পারি কয়েক বছরের মধ্যে, যেটি সম্পূর্ণভাবেই সম্ভব। কিন্তু এর জন্য যে পলিসিগত সহায়তা সেটি কিন্তু আমরা এই বাজেটে এখন পর্যন্ত লক্ষ্য করি নাই। আশা করি যে ধীরে ধীরে এই আগামী বাজেটগুলোতে এ ধরনের পলিসিগত সহায়তা আমাদের জন্য আসবে। 50 বিলিয়ন মার্কিন ডলার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক্সপোর্টের উপর, আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখি, কারণ লক্ষ্য সবসময় বড় থাকতে হয়। আমরা এটা যদি সরকারের যে আন্তরিকতা রয়েছে সেটা যদি থাকে, আমরা সেক্টর ওয়াইজ যদি আমরা এটাকে ভাগ করে নিই, যেমন গার্মেন্টস সেক্টরকে একটা দায়িত্ব দিই, আমাদের এখন মোবাইল ফোন হ্যান্ডসেট বাংলাদেশে উৎপাদন হয়, এটাও যদি আমরা এক্সপোর্ট শুরু করে দিই, অলরেডি এক্সপোর্ট হচ্ছে, পরিমাণটা যদি আরও বাড়িয়ে দিতে পারি, সফটওয়্যার এক্সপোর্ট হচ্ছে, আপনি নতুন নতুন সেক্টর খুঁজে বের করলে, সরকার যদি উদ্যোক্তাদেরকে সহযোগিতা করে যেভাবে অতীতে করে আসছে এবং সহজ শর্তে যদি ব্যাংকের ঋণের ব্যবস্থা করে দেয় উদ্যোক্তাদের, আর যেই সমস্ত রুগ্ন শিল্প রয়েছে এগুলোকে যে ঋণটা বন্ধ করে না দিয়ে এগুলোকে বাঁচিয়ে রাখে এবং তাদের প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংস হতে না দিয়ে এগুলোকে যদি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়, তাহলে খুব সহজেই 50 বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। এখানে আমি ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রীকে, সেখানে বাংলাদেশে প্রায় 100টি ইকোনমিক জোন উনি ঘোষণা দিয়ে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এখন অনেকগুলো ইকোনমিক জোন অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছে, অনেকগুলোর অবকাঠামো প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সে কারণে আমরা খুব শীঘ্রই উৎপাদন, যে কোনো দেশের উন্নয়নের জন্য উৎপাদন মাস্ট। উৎপাদনে যদি উন্নতি না হয় সে দেশের অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন সম্ভব না। যে কারণে আমরা এখন যেই নতুন বাজার সৃষ্টি, নতুন নতুন পণ্য যে ব্যবস্থা রয়েছে, বিশেষ করে এখন আইটির যুগ, এখন ডিজিটাল বাংলাদেশ, এখানে আমরা সফটওয়্যার রপ্তানির দিকে নজর দিতে পারি, আইটি সেক্টরের দিকে নজর দিতে পারি, মোবাইল ফোন হ্যান্ডসেট উৎপাদনের দিকে নজর দিতে পারি।
রাজধানী ঢাকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও জনসচেতনতা সৃষ্টির জন্য মহানগরীর বিভিন্ন স্থানে কয়েক হাজার মাস্ক বিতরণ করেন প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও প্রতিষ্ঠানের পরিচালক সঙ্গীত শিল্পী অন্তর রহমান। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, করোনায় সমাজের ছিন্নমূল মানুষের মাঝে মাস্ক পরার জন্য জনসচেতনতা সৃষ্টি করতে হাসপাতালের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন ওয়ার্ডের সভাপতি আনিসুর রহমান কাবুল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক। প্রিয় দর্শক, ঘড়ি কাঁটা বলছে আজ আমাদের হাতে আর একেবারেই সময় নেই। আপনার প্রতিষ্ঠানে অর্থনীতি বিষয়ক যে কোনো অনুষ্ঠান সম্প্রচারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন 01704 এই নম্বরে। আমাদেরকে ইমেল করতে পারবেন businessinbangladesh@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন youtube/businessinbangladesh18বাংলা। আবার ইনশাল্লাহ দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।